আচ্ছা, তো এই টপিকটা খুব ইন্টারেস্টিং, এই যে মোমেন্টামের ব্যাপারটা। একটু ফান্ডামেন্টাল ল থেকে যদি শুরু করি, তাহলে জিনিসটা আসছে অ্যাকচুয়ালি এখান থেকে, নিউটনস থার্ড ল অ্যাপ্লাইড টু ইলেকট্রোডাইনামিক্স। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি বারবার, যে কেমন একটা নিউটনের সঙ্গে ইলেকট্রোডাইনামিক্সের কেমন একটা শত্রুতা আছে। কারণ এটাও তোদের নিশ্চয়ই মানে মনে আছে যে নিউটনস ল গুলো ছিল গ্যালিলিয়ান ইনভ্যারিয়েন্ট, আর ইলেকট্রোডাইনামিক্সের ল মানে ম্যাক্সওয়েলের ল গুলো, সেগুলো কিন্তু মোটেই গ্যালিলিয়ান ইনভ্যারিয়েন্ট ছিল না, সেগুলো কিন্তু ছিল লোরেন্স ইনভ্যারিয়েন্ট। ঠিক আছে, তো এবং সেখান থেকে এই গল্পটা থেকেই পরবর্তীকালে নিউটনের সব ল মানে ফার্স্ট ল সেকেন্ড ল মানে বেসিক্যালি লজ অফ মোশন, সেগুলো সব অল্টার্ড হয় করে করে এই সমস্ত ব্যাপারগুলো হয়। যাই হোক, সে ঠিক আছে। এখন কথা হলো যে এবার নিউটনের যে থার্ড ল, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এবং নিউটনের থার্ড ল থেকেই আমরা পাই মোমেন্টাম কনজারভেশন এর কনসেপ্টটা। এখন কথা হলো সেটাই আবার রিলেটিভিস্টিক থিওরিতে, সেটা একটা রিলেটিভিস্টিক থিওরিতে আবার সেটা অন্যরকম দেখা গেল, মানে শুধু মাসটা শুধু মাস নয়, মাস এনার্জি কনজারভেশন হয়, এরকমই মোমেন্টাম হয়ে গেল রিলেটিভিস্টিক মোমেন্টাম, এই সমস্ত অনেক কিছু হলো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আমি এটাই বলতে চাইছি যে নিউটনের লর সঙ্গে ইলেকট্রোডাইনামিক্সের কিছু না কিছু গন্ডগোল হয়েই থাকে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা রিলেটিভিস্টিক ডোমেনে যাব না, রিলেটিভিস্টিক ডোমেনে না ঢুকেও আমরা দেখব যে তা সত্ত্বেও কি সব গন্ডগোল হচ্ছে। লাইক হোয়াট? ধরা যাক অনেক রকম গন্ডগোলই আছে, কিছু হয়তো এদিক ওদিক তোরা আগে অলরেডি পড়েছিস। এটা একটা বলছি, এটাও এই গন্ডগোলটাও বেশ ইন্টারেস্টিং এবং একটু সিম্পল, কিন্তু এখান থেকে বোঝাও যাবে অনেক কিছু। দুটো চার্জ, ঠিক আছে, একটা চার্জ Q1 and Q2, তো Q1 চার্জটা এক্স অ্যাক্সিস বরাবর অরিজিনের দিকে যাচ্ছে উইথ আ ভেলোসিটি v1, আর Q2 চার্জটা ওয়াই অ্যাক্সিস বরাবর অরিজিনের দিকে যাচ্ছে with a velocity v2. So now what about the electric force between them? এটা তো পিওরলি, আচ্ছা দুটোই পজিটিভ চার্জ, তাহলে এটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন অ্যান্ড বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, এবং এই লাইন বরাবর অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ এটা কাজ করবে। এই ঠিক আছে, তো এই হিসাবে দেখতে গেলে ফোর্স ল হিসাবে সমান ও বিপরীতমুখী ক্রিয়া প্রতিক্রিয়া, এই ব্যাপারটা এখানে স্যাটিসফাই করছে। এবার আমি যদি ম্যাগনেটিক ফোর্সের উপর কনসেন্ট্রেট করতে চাই, তাহলে ম্যাগনেটিক ফোর্সের উৎপত্তিটা মানে ম্যাগনেটিক ফোর্স বা মানে লোরেন্স ফোর্স বলতে চাইছি। ঠিক আছে, লোরেন্স ফোর্সের উৎপত্তিটা বেসিক্যালি কেন হবে, কেননা এই Q1 চার্জের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, যেটা Q2 এর উপরেও এফেক্ট মানে Q2 কে এফেক্ট করবে, আবার Q2 চার্জের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে যেটা Q1 কে এফেক্ট করবে। সো
কিভাবে লিখবো, ফিল্ড ডিউ টু Q1, ঠিক আছে। তা Q1টা তো একটা মুভিং চার্জ, তাহলে এর জন্য একটা ফিল্ড থাকবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে একটা স্টেডি কারেন্টের জন্য যা ফিল্ড আর একটা মুভিং চার্জের জন্য যে ফিল্ড, তার মধ্যে একটুখানি ডিফারেন্স আছে, কিন্তু তবুও রাফলি মানে অ্যাজ অ্যান অ্যাপ্রক্সিমেশন এবং ডিরেকশনের খুব একটা চেঞ্জ হবে না। তাহলে একটা কারেন্ট যদি এই দিকে ফ্লো করে, তাহলে যেমন ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ভাবে থাকে, তো একটা সিঙ্গেল পয়েন্ট চার্জ যদি মুভ করে, তার ক্ষেত্রেও একই রুল দিয়ে we can determine or predict we can understand the direction of the magnetic field. এই যে Q1 টা V1 এর দিকে যাচ্ছে, তার ফলে Q2 র লোকেশনে ম্যাগনেটিক ফিল্ডটা এই পেছন দিকে পয়েন্ট করে থাকবে, the magnetic field due to charge Q1। কেননা বুড়ো আঙ্গুলটাকে এই বরাবর যদি কি বলবো, ডান হাতের বুড়ো আঙ্গুলটাকে যদি এই বরাবর রাখিস, তাহলে হাতটা ঘুরে এই পয়েন্টে যখন আসবে, তখন তোর হাতের বাকি আঙুলগুলো পেজ থেকে ভেতরের দিকে ওইরকম ভাবে যাবে, মানে যেদিকে আমি দেখালাম। একই রকম ভাবে Q2 চার্জের জন্য Q1 এর লোকেশনে যখন ম্যাগনেটিক ফিল্ডটা আমি দেখতে চাইবো, তখন যদি লক্ষ্য করিস, তাহলে এটা বরাবর যদি বুড়ো আঙ্গুলটাকে রাখিস, ডান হাতের বুড়ো আঙ্গুল, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের মানে আমার দিকে পয়েন্ট করবে। Now if you calculate the Lorentz force, it is QV cross B আর এটা হলো Q1 V1 cross B2, ক্রস প্রোডাক্ট নিলে উপরেরটার ক্ষেত্রে Lorentz force or magnetic force is along this direction, এবং নিচেরটার ক্ষেত্রে it is along this direction। দুর্ভাগ্যের বিষয় যে তাহলে ফোর্স magnetic force on Q2 because of Q1 আর magnetic force on Q1 because of Q2, এই যে দুটো, একটার ডিরেকশন এপাশে আর একটার ডিরেকশন এপাশে, তো ইকুয়ালটার দিকে এখন না গিয়েও, মানে ইকুয়াল কিনা সেটা বোঝার জন্য তো ক্যালকুলেশন করতে হবে, সেটা না গিয়েও বা ওটা যদি বাদও দিই, এমনিতে এইটুকুতেই দেখতে পাচ্ছি যে এটা মোটেও অপোজিট নয়, মিউচুয়ালি অপোজিট ডাইরেকশনের নয়। আনলাইক দ্য ইলেকট্রিক ফোর্স এফই, এটা কিন্তু অপোজিট অ্যান্ড অবভিয়াসলি ইকুয়াল। এখানে আমি ইকুয়ালে যাওয়ার দরকারই নেই, এমনিতেই দেখতে পাচ্ছি কোনো মতেই এটা একে অন্যের অপোজিট নয়, উল্টে পারপেন্ডিকুলার। খুব বাজে জিনিস। That means Newton's third law doesn't hold for electrodynamics. Newton again fails, মানে ফেল করলেন বলে মনে হচ্ছে এখন। যদি তাই হয়, তাহলে মোমেন্টামটাও কনজার্ভ হবে না। আচ্ছা, রিলেটিভিটিতে মোমেন্টাম কি কনজার্ভ হয়? রিলেটিভিস্টিক মোমেন্টাম কারো মনে আছে? হোয়াট অ্যাবাউট রিলেটিভিস্টিক মোমেন্টাম কনজারভেশন?
মানে আমরা নিউটনস ল যখন মডিফাই করেছিলাম রিলেটিভিটিতে, তখন আমরা কি কি করেছিলাম? প্রথমত লজ অফ মোশন সেগুলো সব চেঞ্জ করে দিয়েছিলাম। ভেলোসিটি ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছিল, ভেলোসিটি হয়ে গেল প্রপার ভেলোসিটি, টাইম হয়ে গেল প্রপার টাইম, সেখান থেকে মোমেন্টাম হলো রিলেটিভিস্টিক মোমেন্টাম, এবং ফোর ভেক্টরকে ডিফাইন করতে গিয়ে আমরা এনার্জি মোমেন্টাম ভেক্টর পেলাম, আর আনুষঙ্গিক আমরা মাস এনার্জি ইকুইভ্যালেন্স পেলাম, তাই তো? রিলেটিভিস্টিক মোমেন্টাম কনজারভেশন সম্পর্কে কিছু মনে আছে? যদি না মনে থাকে তাহলে আমি বলবো যে একবার একটু বই উল্টে দেখে আমাকে এটার অ্যান্সার দিবি তো, যে রিলেটিভিস্টিক মোমেন্টাম মানে মোমেন্টাম কনজারভেশন ব্যাপারটা রিলেটিভিস্টিক ডোমেনে কি হয় সেটা একটু দেখে আমাকে বলবি। আচ্ছা, যাই হোক, তাহলে মোট কথা আপাতত রিলেটিভিটি আমরা বাদ দিচ্ছি, এমনি আমরা নর্মাল লোকের মতো ভাবছি। তো নিউটন থার্ড ল হোল্ড করলো না, সো মোমেন্টাম উইল নট বি কনজার্ভড। তো তাহলে কি হবে এবার? হোয়াট অ্যাবাউট, মানে তাহলে কি সত্যি সত্যি মোমেন্টাম কনজারভেশনটা হোল্ড করছে না, নাকি এখানে একটা অন্য কোনো কেস আছে? তো সেই অন্য ব্যাপারটা হচ্ছে এই, যদি আমি এরকম বলি যে মোমেন্টাম কনজার্ভ হবে না কনসিডারিং দ্য মোশন অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেলস, এই কারণেই মোমেন্টাম কনজার্ভ হবে না, বিকজ the fields also carry momentum not only the particles. শুধুমাত্র পার্টিকেল গুলোই নয়, হয়তো ফিল্ডের মধ্যেও কিছু মোমেন্টাম আছে, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইজ আ ভেরি লাইভ থিং, ঠিক আছে? ফিল্ডের মধ্যে এনার্জি স্টোর থাকে, তা মোমেন্টাম স্টোর থাকতে অসুবিধা নেই। তাহলে এখন আমাদের এই ব্যাপারটা ইনভেস্টিগেট করতে হবে যে whether or how much momentum is carried by the fields. আচ্ছা, সেটা বের করার পদ্ধতি বেসিক্যালি একটু বাজে টাইপের ম্যাথমেটিক্স, এবং এটা করতে গিয়ে আমরা একটা, আচ্ছা কি পাবো সেটা পরেই বলছি, একদম গোড়া থেকে শুরু করি। সো টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স on the charges in volume V rho d tau। আচ্ছা, এবার rho V is equal to volume current density J, so it's rho E plus J cross B d tau। এখন তাহলে ক্লিয়ারলি the force per unit volume
সেটা তাহলে জাস্ট এই পোর্শনটাই রো ই প্লাস জে ক্রস বি এটাই আসছে। এইবার এই যে ফোর্স পার ইউনিট ভলিউম যার মধ্যে রো এবং জে ঢুকে আছে, এটাকে আমি এলিমিনেট, মানে কাজটা বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট কাজ হয়েই গেল। এবার এটাকে একটুখানি সাজাতে হবে, এইটা হচ্ছে কাজ। সাজাতে হবে মানে কি, রো আর জে এটাকে পুরোপুরি ফিল্ড দিয়ে রিপ্লেস করতে হবে, এবং আলটিমেটলি at our final stage we will get something interesting. এই এফটা ফাইনালটাকে লিখে নিই, না হলে মাঝখানে মনে হবে কেন যে করছে এত কিছু। ফাইনালি আমরা পাবো, মানে পিওরলি ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড, ফাইনালি আমরা এফ ইকুয়াল টু যেটা পাবো সেটা হলো এফ ইকুয়াল টু ডাইভারজেন্স অফ টি, টিটা একটা স্পেশাল ফিজিক্যাল কোয়ান্টিটি, minus epsilon naught mu naught del S del T, so that total force is divergence T dv d tau মানে হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল, যেটা গাউস ডাইভারজেন্স থিওরেম অনুযায়ী সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করা সম্ভব। So it is T dot dA minus epsilon naught mu naught ddt of S, এই এসটা কি বলতো, এসটা হচ্ছে সেই পয়েন্টিং ভেক্টর আমাদের। পয়েন্টিং ভেক্টর কি ছিল, এনার্জি ফ্লাক্স, তাই তো? সেই পয়েন্টিং ভেক্টর আবার এখানে ফিরে এসেছে। তো তাহলে টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, কোনো একটা ভলিউমের মধ্যে অনেকগুলো চার্জ আছে, তাদের উপর মোট কতটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করছে, সেটা কিরকম ভাবে পাওয়া যাচ্ছে? দুটো জিনিস এখানে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে সেকেন্ড টার্ম যেটা আছে, সেখানে এইরকম একটা কোয়ান্টিটি আছে, এপসাইলন নট মিউ নট এস, এরকম একটা টোটাল কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিটা পুরো ভলিউমে যা আছে সেটার একটা ভেরিয়েশন, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রোডাইনামিক্স যেটাকে বলে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড, এটা যদি টাইমের ফাংশন হয় তাহলে সেকেন্ড টার্মটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এটা কি ধরনের ইম্পর্টেন্ট রোল, যে মিউ নট এপসাইলন নট এস এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা পুরো ভলিউম জুড়ে আছে। এবার পুরো ভলিউম জুড়ে কি আছে না আছে সেইটার একটা টাইম ডেরিভেটিভ, সেটাকে আমি এখান থেকে মাইনাস করছি। আমি যদি এবার স্ট্যাটিক কেস ধরি, যে এইখানে এই ব্যাপারটা জিরো, ডিডিটি ধরা যাক যে, মানে এটা যদি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয়, মানে এই জিনিসটা হচ্ছে পুরো ভলিউম ইন্টিগ্রাল, সেটা যদি টাইমের ফাংশন না হয়, অর্থাৎ ইন দ্য স্ট্যাটিক কেস, তখন হ্যাঁ এটা খাবো, তখন আমার টোটাল ফোর্সটা হয়ে যাবে জাস্ট এইটুকু। তাহলে টিটা তাহলে কি দাঁড়ালো, ফোর্স পার ইউনিট এরিয়া অ্যাক্টিং অন দ্য সারফেস এফেক্টিভলি। যেটাকে পুরো সারফেসের উপর ইন্টিগ্রেট করে, মানে একটা ভলিউম আছে, তার যে সারফেস, সেই সারফেস তার পার ইউনিট এরিয়া একটা ফিজিক্যাল কোয়ান্টিটি,
সেটাই পুরো সারফেসের উপর ইন্টিগ্রেট করলে আমি পাচ্ছি টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন দ্য ইন্ডিভিজুয়াল চার্জেস ইনসাইড দ্য ভলিউম। এটা হচ্ছে ফার্স্ট। এবার সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড সেটা হলো সেকেন্ড টার্মটা ইট ইনভলভস আ টাইম ডেরিভেটিভ। এবার ফোর্সের সঙ্গে টাইম ডেরিভেটিভের সম্পর্কটা খুবই ভালো। সেটা হলো F equal to dPdt, as simple as that. তো আমরা টোটাল ফোর্সের মধ্যে একটা টাইম ডিপেন্ডেন্ট একটা পোর্শন পেয়েছি, which is minus ddt of volume integral mu naught epsilon naught s d tau। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে এবার এটা কখন এই টার্মটা পাওয়া যাবে, যখন দ্য ফিল্ডস আর টাইম ডিপেন্ডেন্ট। ফিল্ড গুলো টাইম ডিপেন্ডেন্ট হলে তবেই এই ক্রস প্রোডাক্টটা এরকম হবে। তাহলে আমি এই পোর্শনটাকে কি বলতে পারি, ইলেকট্রোম্যাগনেটিক মোমেন্টাম বলতে পারি, যেটা কিনা ফিল্ডের মধ্যেই আছে। ফিল্ড কন্টেইনস, কেননা পুরো ভলিউমের উপর ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে ভলিউমের মধ্যেই ব্যাপারটা স্টোরড অবস্থায় আছে, তাহলে পুরো ভলিউমের মধ্যে একটা স্পেশাল সর্ট অফ মোমেন্টাম দ্যাট ইজ স্টোরড ইনসাইড দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এবং মিউ নট এপসাইলন নট এস, এটাকে তাহলে বলতে হবে density of momentum in the fields। ঠিক আছে, সো ইন দিস ম্যানার আমরা বুঝতে পারলাম তাহলে পয়েন্টিং ভেক্টরটা আবার এখানেও আবার কাজে লেগে গেল। অরিজিনালি তো পয়েন্টিং ভেক্টর কি মিন করছিল, যে একটা এরকম ভলিউম আছে, ভলিউমের মধ্যে এরকম চার্জ টার্জ আছে, এই সমস্ত চার্জের উপর আমি ওয়ার্ক ডান করছি। এখন এই যে আমি ওয়ার্ক ডানটা করছি পার ইউনিট টাইম, এই ওয়ার্ক ডানের ফলে এনার্জিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে অরিজিনালি কি আমাদের এক্সপেকটেশনস কি হতে পারে, যে কোনো একটা সিস্টেমের উপর আমি যখন কাজ করছি তখন সেই সিস্টেমের এনার্জিটাই চেঞ্জ হচ্ছে। তাহলে এই সিস্টেম বলতে এখানে ফিল্ড, তাহলে ফিল্ডে যদি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা এরকম স্টোরড কন্ডিশনে থাকে, তাহলে যতটা কাজ করব সেই অনুযায়ী ফিল্ডের ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটাও চেঞ্জ হবে, বা ওয়ার্ক ইজ ডান অ্যাট দ্য কস্ট অফ দ্য এনার্জি স্টোরড ইনসাইড দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস। কিন্তু শুধু সেটাই যথেষ্ট নয়, আমরা কি দেখলাম, সঙ্গে একটা সামথিং কোয়ান্টিটি ছিল যেটা কিনা ফ্লাক্স হিসাবে বেরিয়ে যাচ্ছিল অ্যাক্রস দ্য সারফেস। একটা এনার্জি ফ্লো ছিল অ্যাক্রস দ্য সারফেস। এই এনার্জি ফ্লোটা কেন হলো, বিকজ ইট হ্যাজ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কোনো একটা রিজিয়নে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রেজেন্ট থাকে, তাহলে সেই রিজিয়নের চার্জগুলোর উপর যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়ার্ক ডান হয়, সেটা হওয়ার ফলে ফিল্ডের এনার্জি ডেন্সিটিও চেঞ্জ হয়, ফিল্ডের মধ্যে যে স্টোরড কন্ডিশনে আছে, প্লাস একটা সার্টেন অ্যামাউন্ট সারফেস দিয়ে হুশ করে বাইরে বেরিয়ে যায়। এটাই পয়েন্টিং ভেক্টর, পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম এনার্জি ফ্লাক্স। মোমেন্টামের ক্ষেত্রে কি দেখা গেল, যে এই চার্জগুলোর উপরেই যে ফোর্সটা কাজ করবে, দ্যাট ফোর্স ইজ ইকুয়াল টু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স যেটা সারফেসের উপর কাজ করছে, এবং কিছু একটা মোমেন্টামের ডিপিডিটি। তো এই কিছু একটা মোমেন্টাম, এটা কার মোমেন্টাম, কার আর হবে, মানে পুরো ভলিউমের মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে অবভিয়াসলি এটা, এবং তার মধ্যে আবার পয়েন্টিং ভেক্টরও আছে, সো অবভিয়াসলি ইট রিলেটস টু দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তাহলে ফিল্ডের মধ্যে মোমেন্টামও আছে লুক্কায়িত অবস্থায়, এবং ফিল্ডটা এনার্জিও ক্যারি করছে, এনার্জি ক্যারি করে বাইরে ট্রান্সপোর্ট করে দিচ্ছে। আবার এনার্জির একটা
একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ডেন্সিটি নিজের মধ্যে ধরেও রেখেছে এবং একটা অ্যামাউন্ট অফ মোমেন্টামও নিজের মধ্যে ধরে রেখেছে। তাহলে ফিল্ড যেন একটা অবজেক্ট, ঠিক আছে, যেগুলোকে আমরা ঠিক মানে ঠিক নর্মালি আমরা ভাবতে পারি না, যেমন স্পেস টাইম। স্পেস টাইম একটা চাদরের মতো, স্পেস টাইমের মধ্যে ঢেউ খেলে যাচ্ছে, এসব তো ঠিক ভাবা যায় না, কিন্তু সত্যি মানে কিছু করা নেই, উই ক্যানট ইগনোর দেম। আমরা এটা ম্যাথমেটিক্যালি পাচ্ছি, ফিজিক্যালি তো পাচ্ছি বটেই, কিন্তু ম্যাথমেটিক্যালি পাচ্ছি, এটা আরো আর কি বাজে চাপ। তো ঠিক যেমন স্পেস টাইম একটা অবজেক্ট, ভেরি মাচ লাইভ অবজেক্ট, ঠিক সেই রকমই ফিল্ড গুলোও একটা জ্যান্ত, মানে জ্যান্ত মানে হচ্ছে একটা মানে একটা জিনিস যার এনার্জি আছে, মোমেন্টাম আছে, এই সমস্ত আছে আছে। যাই হোক, তো এখানে তো প্রচুর স্টেপ জাম্প করলাম, তাহলে এইখান থেকে এইখানটা কিভাবে এলো, রো আর জে কে কিভাবে আমি ফিল্ডে কনভার্ট করলাম, এইটা একটুখানি দেখে নি চট করে। সো এই যে টি, এটা কিন্তু একটা টেন্সার, and it is called Maxwell's stress tensor. আচ্ছা, কি পেয়েছিলাম, এইটা। এখন রো ইজ ইকুয়াল টু এইটা, মানে ম্যাক্সওয়েলস ল, এটা একটা, আরেকটা হচ্ছে গিয়ে এই, ঠিক আছে, দিস ইজ মানে not for dielectric material, it is Maxwell's equation in general. তাহলে রো এর জায়গায় বসাবো এই, আর জে এর জায়গায় বসাবো এইটা। এই হলো। আচ্ছা, এবার এখানে একটা কোয়ান্টিটি আছে, সেটা হলো ডেলি ডেল টি ক্রস বি। তো এটাকে আমি লিখতে পারি এই, নাও এক মিনিট, ও আচ্ছা, তাই হচ্ছে না এটা।
ই ক্রস মাইনাস ই ক্রস ডেল বি ডেল টি, del del t of b cross b equal to e cross del b del t প্লাস del e del t cross b, হ্যাঁ ঠিক, e cross del b del t। আচ্ছা এখন e cross del b del t টা আবার del b del t ইকুয়াল টু কি, del b del t ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ কার্লি, সুতরাং এটা হবে এই, এবার এটাকে এখানে বসিয়ে দেবো, বসলে পরে পাবো জাস্ট আ মিনিট, এক মিনিট দাঁড়া, এইটা পুরোটা ঢুকে গেল, প্লাস হচ্ছে একটা বি ক্রস কার্ল বি ছিল, বি ক্রসটাকে আগে নিয়ে নিলাম তাই এটা মাইনাস হয়ে গেল, আচ্ছা মাইনাস, এবার এই টোটাল যেটা ছিল সেইটা, ঠিক আছে। খুব খারাপ দেখতে হলো, মানে টেন্সার ফেন্সার আসবে যে সেটার তো মানে একটা কারণ আছে, এটাই হচ্ছে কারণ যে এফটা অ্যাকচুয়ালি খুবই বাজে দেখতে একটা জিনিস আসবে। ওকে, নাও এই টার্মটা আর এই টার্মটা এর মধ্যে একটা অ্যাসিমেট্রি লক্ষ্য করা যাচ্ছে, একই রকম দুটো, কিন্তু এখানে একটা ডাইভারজেন্সি ইনটু ই আছে। এই দুটো জিনিসকে একটু সিমেট্রিক করার জন্য আমি, যেহেতু ডাইভারজেন্স বি জিরো, তাই আমি একটা এক্সট্রা টার্ম ঢুকিয়ে দেবো। অ্যাকচুয়ালি ডাইভারজেন্স বি যদি জিরো না হতো তাহলে এখানে নিশ্চয়ই এটা অটোমেটিক্যালি ঢুকে যেত। এই এবার ই ক্রস কার্লি এই পোর্শনটা, এটাকে আমরা রিরাইট করব ইউজিং প্রোডাক্ট রুল অফ গ্রেডিয়েন্ট ই স্কোয়ার। এসব প্রোডাক্ট রুল মনে থাকার কথা নয়, হ্যাঁ, এগুলো যখন যেমন দরকার তখন সেই রকম চার্ট দেখে বসিয়ে নিতে হবে, যেগুলো খুব বেশি ইউজ হয় না
সেগুলো তো ওসব কি আর দেওয়ালে চিত্র বানিয়ে মনে রাখার দরকার আছে? ওগুলো কোনো দরকার নেই। যখন যেমন দরকার হবে তখন সেরকম দেখে নিতে হবে। So using this product rule, we can write অ্যাকচুয়ালি এই সমস্ত করে আমরা একটুখানি এনার্জি টাইপের টার্ম একটা আনার চেষ্টা করবো, মানে ই স্কোয়ার একটা চলে আসবে। তো এই ঠিক আছে, এবার এই সেম জিনিসটা বি ক্রস কার্ল বির ক্ষেত্রেও ঢুকছে। So what we are getting is, তাহলে এটার মধ্যে এইটা ঢুকবে, তাহলে বেসিক্যালি কি হবে, এইটা একটা থাকলো ডাইভারজেন্স ই ইন্টু ই, তারপর এইটা একটা ঢুকছে ই গ্র্যাড ই, তার সঙ্গে একটা হাফ গ্র্যাড ই স্কোয়ার। এটার জন্য একই রকম ভাবে ডাইভারজেন্স বি ইন্টু বি, আর একটা থাকবে বি গ্র্যাড বি, আর একটা থাকবে হাফ অফ গ্রেডিয়েন্ট বি স্কোয়ার, তার সঙ্গে একটা এটা। তাহলে কি হচ্ছে, এফ ইকুয়াল টু এপসাইলন নট, একটা বললাম ডাইভারজেন্স ই ইন্টু ই প্লাস ই গ্র্যাড ই প্লাস 1 by mu naught এই মাইনাস গ্রেডিয়েন্ট এইটা মাইনাস এই। এইবার এই যে একটা বাজে জিনিস পাওয়া গেল, এইটাই উইল বি সিম্পলিফাইড ইউজিং ম্যাক্সওয়েলস স্ট্রেস টেন্সর, যেটা ডিফাইন্ড অ্যাজ এইটা ইউজ করার ফলে জিনিসটা ইট উইল লুক মাচ সিম্পলার। ঠিক আছে, ক্রোনেকার ডেল্টা সিম্বল ইউজড হচ্ছে। ইট ইজ আ টেন্সর। কম্পোনেন্ট গুলো কি টাইপের একটা দুটো লেখলে বুঝতে পারবো, যেমন txx txx, সো আচ্ছা ওটাই লিখি, tx স্কোয়ার
minus half x square minus half ey square minus half ez square plus mu naught 1 by mu naught bx square minus half bx square minus half by square minus half ez square. Therefore ব্যাপারটা দাঁড়ালো এইরকম। এটা txx আর txy হচ্ছে, এই পার্টটা তো তখন আর থাকবে না, i not equal to j, তাহলে এই পার্টটা হচ্ছে epsilon naught exey 1 by mu naught bx by। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে দিস ইজ ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর। ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সরের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? ইন দ্য স্ট্যাটিক কেস, যখন ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আর নট টাইম ডিপেন্ডেন্ট, সেই সময় টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন আ সিস্টেম অফ চার্জ ডিস্ট্রিবিউশন, সেইটা ক্যান বি, মানে সেই টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটাকে এইভাবে ভাবা যেতে পারে যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া, মানে চার্জের উপরে আমি একটা ফোর্স দেব, সেটা যেন ওই চার্জগুলোকে সব একটা বস্তাবন্দি করে বস্তার উপরে একটা বল প্রয়োগ করার মতন ব্যাপার। দ্যাট ইজ কল্ড ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর। তারপর যদি এটা টাইম ডিপেন্ডেন্ট হয় ফিল্ডগুলো, তাহলে তো মোমেন্টামও চেঞ্জ হবে, সেটা তো সেপারেট ইস্যু। ওকে, ক্লিয়ার? সো উই আর ডান উইথ ইট। এবার এইটাকে যদি এইভাবে আমি ডিফাইন করি, তাহলে নাও আই ক্যান রাইট এফ অ্যাজ divergence of t minus epsilon naught mu naught del s del t। অ্যাকচুয়ালি বাকি পোর্শনগুলো সব এর মধ্যেই ঢুকে যাবে, মানে এই পর্যন্ত সব ওই ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সরের মধ্যেই ঢুকে যাবে, আর এইটা তো পয়েন্টিং ভেক্টর, মানে দ্য লাস্ট টার্ম। কিভাবে ঢুকে যাবে? বিকজ আমি যদি এটাকে লিখি কম্পোনেন্টটাকে, সো ডাইভারজেন্স টি, তার ধরা যাক আমি জেথ কম্পোনেন্ট লিখতে চাই, ঠিক আছে? এই জিনিসটা হবে টি এর ডেফিনেশন অনুযায়ী, মানে প্রথমত ফার্স্ট অফ অল এই একটা যে কোনো ভেক্টর, তার সাথে ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সরের প্রোডাক্ট নিলাম, তার জেথ কম্পোনেন্ট নিলাম প্রোডাক্টের, দ্যাট উইল বি ইকুয়াল টু ai tij। এটা তো একটা ভেক্টর, এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, i equal to xyz। ওকে, সুতরাং এবার ডাইভারজেন্স টি, তার যদি আমি জেথ কম্পোনেন্ট নিই, তাহলে সেইটা উইল বি ইকুয়াল টু এপসাইলন নট, এবার ai tij, এবার এখানে যেহেতু ডাইভারজেন্স আছে, তাহলে এই জিনিসটা হবে ডাইভারজেন্স ই ইন্টু ই জে, কেননা টিআই জে, এবার টিআই জে এটা তো এইটা এপসাইলন নট টিআই জে মাইনাস হাফ অফ ডেল্টা আই জে স্কোয়ার, এবং তারপরে দিস অ্যান্ড দিস। ওকে,
তাহলে এবার যদি ডাইভারজেন্সের প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে ধরে আই এর উপর সাম করি আমরা, যেহেতু a ডট টি ইজ ইকুয়াল টু দিস, তাহলে আমরা একটা পার্টে পাবো ডাইভারজেন্স ই, তারপরের পার্টে পাবো ই গ্র্যাড ইজে, এবং ফাইনালি এইটা জেড কম্পোনেন্টের ডাইভারজেন্স, জেড কম্পোনেন্টের গ্রেডিয়েন্ট অফ ই স্কোয়ার, এইটা পাচ্ছি বিকজ অফ দিস, আর তার আগের গুলো পেলাম বিকজ অফ দিস। ঠিক আছে, এবং সিমিলারলি এইটাই ম্যাগনেটিক ফিল্ডের জন্যও তাই পাওয়া যাবে, 1/μ0 ডাইভারজেন্স ভি বিজে বি গ্র্যাড বিজে, এবার কি করে এই টিআইজে থেকে এই ব্যাপারটা এলো সেটা একদম ক্লিয়ারলি বোঝার জন্য ডাইভারজেন্স অ্যাজ আ ভেক্টর, মানে এই অপারেটরটার কথা বলছি, আর টিআইজে তো আমরা জানি। ঠিক আছে, আর তাহলে এফেক্টিভলি ব্যাপারটা এরকম যে টিআইজে আমরা জানি, আর এই অপারেটরটা সেটার গ্র্যাড আই ইজ ডেল ডেল এক্স, গ্র্যাড জে ইজ ডেল ডেল ওয়াই, এবং গ্র্যাড কে ইজ ডেল ডেল জেড। এইবার এই ব্যাপারটাকে ফলো করে এই জিনিসটা টিআইজে বসিয়ে, জেড কম্পোনেন্ট হচ্ছে সাম ওভার দিয়ে সমস্ত আই এর উপর, মানে এক্স ওয়াই জেড সবার উপর সামেশন, সেই ব্যাপারটাকে বসিয়ে বসিয়ে এই ব্যাপারটা পাচ্ছিস কিনা, এটা আমি ইচ্ছে করে একটা ব্ল্যাঙ্ক রাখলাম, এই ব্যাপারটা পাচ্ছিস কিনা সেটা নিজেরা চেক করবে, এই পুরো জিনিসটা আসছে কিনা। কেননা স্পেশালি এইটা কি করে এলো, এটা একটুখানি খটোমটো, মানে এই ব্যাপারটা কি সেটা একটুখানি কেমন কেমন মনে হতে পারে। ঠিক আছে, আর এখানে যে টার্মটা এলো বিকজ এখানে এটা জে ইন্ডেক্স, তাই সেটা বোঝাবার জন্য এখানে যেটা এলো, মানে এইটা মনে রাখতে হবে, এটা কিন্তু নর্মাল একটা ভেক্টরের ডাইভারজেন্স কিন্তু নেওয়া হচ্ছে না, টিটা কিন্তু একটা টেনসার। তাহলে বেসিক্যালি গ্রেডিয়েন্ট একটা ভেক্টর, তার সঙ্গে টেনসারের প্রোডাক্ট নিচ্ছি, তাই আমি পুরো একটা প্রোডাক্ট পাচ্ছি না, আমি একটা কম্পোনেন্ট পাচ্ছি, লাইক দিস, যেখানে প্রোডাক্টটা এরকম ভাবে হচ্ছে, বিকজ ভেক্টর ইজ আ টেন্সর অফ র্যাঙ্ক 1 অ্যান্ড আর এখানে যে আরেকটা টেন্সর ইউজ করছে সেটা হচ্ছে একটা টেন্সর অফ র্যাঙ্ক 2। তাহলে এদের মাল্টিপ্লিকেশন রুলটা এরকম, যেহেতু তোরা টেন্সরটা ডিটেলে পড়িসনি তাই এটা একটুখানি পুরোপুরি হয়তো ক্লিয়ার হবে না, কিন্তু আপাতত জাস্ট এই প্রোডাক্ট রুলটা ইউজ করে এই ডাইভারজেন্স টি তার জেড কম্পোনেন্ট সেটাকে ভেঙে ভেঙে লিখে, যেমন এটা হচ্ছে কি a1 t1j, a2 t2j, a3 t3j, সেই ব্যাপারটাকে এখানে ইউজ করে এইটা পুরো আসছে কিনা, কোনো টার্ম যদি না আসে তাহলে আমাকে জানাবে, নিজের এটা পুরোটা করে দেখবে। ঠিক আছে, তারপরে এটা তো আউটকামটা তো বলেই দিলাম, তো মানে এফেক্টিভলি এই যে আমার নিউটনস থার্ড ল অনুযায়ী ফোর্স হচ্ছে মেকানিক্যাল মোমেন্টামের টাইম রেট অফ চেঞ্জ, so F is ddt of P mechanical, so ddt of P mechanical is equal to T dot dA plus ddt of electromagnetic momentum
where electromagnetic momentum is minus plus mu naught epsilon naught s, এখানটা মাইনাস হবে, মানে মোমেন্টামের ডাইমেনশন, সরি এইটা হবে এই, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক মোমেন্টাম ডেন্সিটি মিউ নট এপসাইলন নট এস, আর এইখান থেকে আমি তাহলে পাচ্ছি ডিডিটি অফ মেকানিক্যাল মোমেন্টাম, মানে চার্জগুলোর যে ফিজিক্যাল মুভমেন্ট তার দরুন যে মোমেন্টাম, প্লাস মেকানিক্যাল মোমেন্টাম ডেন্সিটি, ঠিক আছে, টোটালটা নয়, এটার ভলিউম ইন্টিগ্রাল করছি, দিস পি মেক মেকানিক্যাল মোমেন্টাম ডেন্সিটি ডি টাউ, সেটা যদি করি তাহলে মেকানিক্যাল মোমেন্টাম ডেন্সিটি এবং ফিল্ড মোমেন্টাম ডেন্সিটি তার ডিডিটি is equal to Maxwell's divergence of Maxwell's stress tensor. সুতরাং as if এই t টা হচ্ছে, as if this t is momentum flux density, as if কেননা টোটাল মোমেন্টাম, মানে আমি এখন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটাও ধরে নিয়েছি, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ধরুন যে মোমেন্টাম সেটাও ধরে নিয়েছি, মেকানিক্যাল মোমেন্টাম সেটাও ধরে নিয়েছি, তাহলে অ্যাজ ইফ যেন এই মোমেন্টামের যে টোটাল চেঞ্জটা সেটার ফলে একটা সার্টেন অ্যামাউন্ট ডাইভার্জ করে ভলিউম থেকে বেরিয়ে যাচ্ছে। সো অ্যাজ ইফ দেয়ার ইজ আ সার্টেন মোমেন্টাম ফ্লাক্স, যেটার ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে দ্য ম্যাক্সওয়েলস স্ট্রেস টেন্সর। ঠিক আছে, বোঝা গেল? সো দিস ইজ ইট। এবার এটার আবার মানে এবার কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশন দিয়ে তোকে ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর বার করো বা ওই টাইপের কিছু একটা অঙ্ক দিতে পারে। দেখ আপাতত ক্যালকুলেশনটা পুরোটা বুঝে গেলে তাহলে পরের দিন এটার উপর একটা অঙ্ক করানো যেতে পারে। ওকে।